সানস্ট্রোক হলো গরমকালে বা গ্রীষ্মকালে যে সমস্যাগুলো হয় তার একটা এক্সট্রিম ফর্ম। একটু মেডিকেল টার্মে কথা বলতে গেলে তাকে বলতে হবে হিট স্ট্রোক। আচ্ছা, মন্দিরে ধরেন ভক্তরা গেল, হ্যাঁ, এবার কারোর একজনের হয়তো এই ধরনের প্রবলেমটা হয়েছে, এবার সাথে সাথে তো ফ্লুইড দেওয়া বা হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে আশপাশে যে মানুষরা রয়েছেন তারা কি করবেন? গরমকালে আমাদের শরীর থেকে ওয়াটার লস, জল বেরিয়ে যাওয়াটা যেমন বেশি পরিমাণে ঘটে, বেশি হারে ঘটে, তেমনি যদি জল কম খাওয়া হয়, ইনটেক কম করা হয়, সেক্ষেত্রে এই দুটো কারণেই কিন্তু আমাদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। চোখের সমস্যাটা কিন্তু একটা বড় সমস্যা গরমকালে। আপনি কারণ বলছিলেন সানগ্লাস পরে আর কি রোদের মধ্যে যাওয়ার জন্য, তো চোখের কী কী সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে সমাধান কী কী হওয়া উচিত? কবিতার নাম গ্রীষ্ম, কবি সুকুমার রায়। ওই এলো বৈশাখ, ওই নামে গ্রীষ্ম, খাই খাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব। চোখে যেন দেখি তার ধুলি মাখা অঙ্গ, বিকট কুটিল জটে ভ্রুকুটির ভঙ্গ। রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে, ক্ষুধার আগুন যেন জলে তার জঠরে। মনে হয় বুঝি তার নিঃশ্বাস মাত্রে তেড়ে আসে পালা জ্বর পৃথিবীর গাত্রে। ভয় লাগে, হয় বুঝি ত্রিভুবন ভস্য। ওরে ভাই, ভয় নাই, পাকে ফল শস্য। তপ্ত ভীষণ চুলা জালি নিজ বক্ষে, পৃথিবী বসেছে পাকে, চেয়ে দেখো চক্ষে। আম পাকে, জাম পাকে, ফল পাকে কত যে, বুদ্ধি কি পাকে কত ছেলেদের মগজে। অসাধারণ কবিতা কিন্তু। আজকে আমরা চলে এসেছি খড়দাতে ডক্টর আন্দ্রেভিচ সাহার বাড়িতে। ওনার কাছে আমরা গরমকালে ভক্তরা বা দর্শকরা কীরকম থাকবেন, কি করবেন, সেই সম্বন্ধে আমরা জানবো। কিন্তু গরমকালে প্রবলেমটা হচ্ছে কি অনেক রকম সমস্যা হয়। কীরকম? যেমন হচ্ছে কি সানস্ট্রোক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমাদেরকে একটুখানি বলুন যে সানস্ট্রোক এই ব্যাপারটা কি? প্রথমেই বলি যে প্রথম সমস্যা যেটা দেখি বা সবচেয়ে বেশি সমস্যা দেখি সানস্ট্রোক, এটা ঠিক কথা নয়। তার কারণ হলো সানস্ট্রোক হলো গরমকালে বা গ্রীষ্মকালে যে সমস্যাগুলো হয় তার একটা এক্সট্রিম ফর্ম। একটু মেডিকেল টার্মে কথা বলতে গেলে তাকে বলতে হবে হিট স্ট্রোক। প্রকৃতিতে যখন এই আবহাওয়া পরিবর্তন হচ্ছে, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো তাপমাত্রা কমছে, কখনো বাড়ছে, কিন্তু আমাদের শরীরের মধ্যেও একটা মেকানিজম আছে, একটা প্রক্রিয়া রয়েছে যেখানে শরীর এই বাইরের প্রকৃতির আবহাওয়ার যে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে বা মানিয়ে নেয়। আচ্ছা, হিট স্ট্রোক বা সানস্ট্রোক হলো তেমনই একটি অবস্থা যখন আমাদের শরীর বাইরের প্রকৃতির তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে আর নিজেকে মানিয়ে নিতে পারছে না। এর যে লক্ষণগুলো সেটা হলো যে শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যেতে পারে। 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেলে শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া বা যে মেশিনারি রয়েছে সেইটা আর কাজ করতে পারে না। মূলত তাপমাত্রা আমাদের নিয়ন্ত্রণ করার যে কেন্দ্রটি সেটা হলো আমাদের ব্রেনে থাকে, হাইপোথ্যালামাসের মধ্যে প্রিঅপটিক এরিয়া বলে একটা রিজিয়ন আছে, সেই সেন্টার থেকে নিয়ন্ত্রণটা হয়। তার আর ক্ষমতার বাইরে চলে যায়, সীমার বাইরে চলে যায়, সে আর নিয়ন্ত্রণ করতে পারে না। তার ফলে যেটা হয়, শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাবে এবং শরীরটা সাধারণভাবে এটা দেখা যায় যে শরীরটা ড্রাই হয়ে যায়, ঘাম হতে পারে না। এখানে একটা মনে রাখা দরকার যে ঘাম হওয়ার প্রক্রিয়াটাও কিন্তু আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার একটি অন্যতম প্রক্রিয়া। যে ঘাম হচ্ছে, ঘামটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেলে তাপমাত্রাটা আমরা জানি যে জল যখন শুকিয়ে যায় তার যেখান থেকে তার লীন তাপ নিয়ে এসে তাকে ঠান্ডা করে। তো ঘামটাও কিন্তু আমাদের সেই প্রক্রিয়ারই একটি অঙ্গ আর কি। যেহেতু সেই মেকানিজমটা আর নিয়ন্ত্রণ করতে পারছে না, কাজেই সেক্ষেত্রেও কিন্তু ঘাম হওয়াটাও বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যায়।
হ্যাঁ, তো সেটা একটা। এবং হলো যে মাল্টি অর্গান অ্যাফেক্ট করে, যেহেতু বিভিন্ন মেটাবলিজমগুলো এই বিভিন্ন এনজাইম ইত্যাদির উপর নির্ভর করে এবং বিভিন্ন বায়োমলিকিউলসগুলোর উপর নির্ভর করে আমাদের শরীরের মেকানিজমগুলো, এবং প্রত্যেকটাই কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট ভীষণভাবে। কাজে সেই সমস্ত কিছুকে রেগুলেট করার জন্য বা ঠিকঠাক কাজ করানোর জন্যই আমাদের নির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জের মধ্যে বডি টেম্পারেচার মেনটেন করবার প্রয়োজন হয়। তা যদি না থাকে তাহলে সেই সমস্ত এনজাইম বলো বা সেই সমস্ত বায়োমলিকিউলস যেগুলো আছে তারাও কিন্তু ঠিকঠাক করে কাজ করতে পারবে না, যার কারণে মাল্টি অর্গানে একটা ডিস্টারবেন্স হবে, ব্রেনে ডিস্টারবেন্স হতে পারে, লিভারে ডিস্টারবেন্স হতে পারে, এবং নানা রকম যে বড় বড় যেগুলো মুখ্য যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার সমস্যা হতেই পারে। হ্যাঁ, তো এখানে ব্রেনে কীরকম সমস্যা হতে পারে, সেই মানুষটি ডেলিরিয়াম হতে পারে, কনফিউশন হতে পারে, সে ঠিক করে বুঝতে পারছে না কোথায় আছে কী বৃত্তান্ত, এই সমস্ত হতে পারে, সে অজ্ঞান হয়ে যেতে পারে, সে এমনকি সে কোমাতেও পর্যন্ত চলে যেতে পারে সেই মানুষটা, এবং তার নানান রকম অর্গান যেরকম বললাম লিভার, কিডনি ইত্যাদি এগুলোরও সমস্যা কিন্তু হতে পারে। তো এই রকম সিচুয়েশানে মানুষ যখন চলে যাবে তখন তার কি ম্যানেজমেন্ট মূলত হলো যে অনেকটাই হসপিটাল নির্ভর ম্যানেজমেন্ট হওয়া উচিত সেক্ষেত্রে। কিন্তু সবার প্রথমে যেটা তার পোশাক আশাক যতটা যদি অতিরিক্ত পোশাক আশাক থাকে সেটাকে খুলে দেওয়া, এবং হলো তাকে ঠান্ডা জলে স্নান করানো বা বরফ ইত্যাদি দেওয়া, যেন তেন প্রকারেণ তার টেম্পারেচারটাকে কমিয়ে আনার চেষ্টা করা, যাতে তার ভেতরে যে বায়োলজিক্যাল সিস্টেমটা রয়েছে সেগুলো বেশিটা আউট অফ ফেলিয়ার যাতে না হয়ে যায়। কেননা বডির নিজের ক্ষমতা নেই কিন্তু তখন আর কন্ট্রোল করার, এটাই বলার উদ্দেশ্য। তো ঠান্ডা করানো এবং হলো তাকে হাইড্রেট করানো, হ্যাঁ, তাকে আইভি ফ্লুইড দেওয়া, সে তো তখন জল খাওয়ার মতো অবস্থাতে নাও থাকতে পারে, তো তখন তাকে আইভি ফ্লুইড দিতে হবে, তার জন্য হসপিটাল অ্যাডমিশনের প্রয়োজন। এটাই হলো গিয়ে হিট স্ট্রোকের বিষয়, যেটা একটা এক্সট্রিম ম্যানিফেস্টেশন অফ অ্যাফেকশন অফ হিট, মানে হিটের গরমের একটা এক্সট্রিম ম্যানিফেস্টেশন। আচ্ছা, মন্দিরে ধরে নিন ভক্তরা গেল, হ্যাঁ, এবার কারোর একজনের হয়তো এই ধরনের প্রবলেমটা হয়েছে, এবার সাথে সাথে তো ফ্লুইড দেওয়া বা হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে আশপাশে যে মানুষরা রয়েছেন তারা কি করবেন? হিট স্ট্রোকটা খুব একটা এক্সট্রিম সিচুয়েশন। তার আগের যে স্টেজ তাকে আমরা বলি হিট এক্সশন। সেটা কি জিনিস? সেটা হলো যে বডি টেম্পারেচার তখনও পর্যন্ত মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি, 40 ডিগ্রি টেম্পারেচারের নিচে আছে, এবং হলো যে আমাদের যে ওই বললাম মস্তিষ্কে যে কেন্দ্রটি থাকে যারা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তারাও কিন্তু তাদেরও তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি, সে নিয়ন্ত্রণ করছে। তখন দেখা যেতে পারে যে তার হয়তো শরীরের তাপমাত্রাও বেশ খানিকটা বেড়ে গেছে, তার শরীরে অস্বস্তি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে যে নিউরোলজিক্যাল কিছু সিমটমস দেখতে পাওয়া যেতে পারে, যে তার মানে একটু কনফিউশন হতে পারে বা ইত্যাদি, এই জিনিসগুলো হতে পারে, এবং তার প্রচুর ঘাম হচ্ছে। এই জিনিসটা কিন্তু একটা হিট স্ট্রোক আর হিট এক্সশনের মধ্যে একটা বড় পার্থক্য। তো ঘাম হচ্ছে, শরীর অস্থির করছে ইত্যাদি হলে তখন কিন্তু তাকে একটু ঠান্ডা জায়গাতে, সে যদি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, ধরা যাক মন্দিরের কথা বলছেন, ভক্তদের কথা বলছেন, তারা যদি মন্দিরে কোনো কারণে পুজো দিতে গিয়ে বা প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছেন, চেষ্টা করতে হবে যে তার আশেপাশে যারা থাকেন তারা সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে অপেক্ষাকৃত ছায়াযুক্ত জায়গাতে বা একটা শীতল কোনো জায়গাতে নিয়ে রাখা, তাকে অতিরিক্ত জামাকাপড় থাকলে খুলে দিন সেটা, যাতে তার গায়ে হাওয়া চলাচল করতে পারে ভালোভাবে। পাখা একটি পাখার জায়গায় যদি দুটি পাখা বা এরকম কিছু বন্দোবস্ত করা যায় করান, যদি জলের ছিটে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে দিন, হাওয়া করুন ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো, এবং চেষ্টা করুন তাকে একটু জল খাওয়ানোর, খুব ঠান্ডা জল নয় অবশ্যই, নর্মাল টেম্পারেচারে জল খাওয়ানো। যদি পারেন তাকে একটু ডাবের জল খাওয়াতে পারেন, যদি পারেন যে তাকে একটু ওআরএস গুলে খাওয়াতে পারেন, খুব ভালো হয়, যেটা সেই সময়তে যে প্রচুর সোয়েটিং যখন হচ্ছে, মানে প্রচুর ঘাম বেরোচ্ছে যখন, তখন কিন্তু লবণের ঘাটতি পড়তে পারে, সোডিয়ামের ঘাটতি পড়তে পারে শরীরে। তো সেক্ষেত্রে কিন্তু শুধু জল খাওয়ালে ব্যাপারটা অতটাও ভালোভাবে ম্যানেজ করা যাবে না। সেক্ষেত্রে তখন ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট যেটা থাকে, বিশেষত যেটা WHO অ্যাপ্রুভড যেটা থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে লেখাই থাকে WHO অ্যাপ্রুভড করা, তো সেই যে ওআরএসটা এনে খাওয়ানোর চেষ্টা করুন। জলে গুলে, ওটা 1 লিটার জলে একটা প্যাকেট গুলে ঠান্ডা জলে সেটা খাওয়াতে হবে, সেটা বারে বারে তাকে খাওয়ান। এরকমভাবে আপনারা
আপনাদের জায়গা থেকে খানিকটা হলেও ম্যানেজ করতে পারবেন। কিন্তু তারপরে যদি মনে হয় যে কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে, নিশ্চয়ই যেতে পারেন। কেননা এই যে সিমটমগুলো, তার শরীর কেমন করছে, অস্থির করছে, ঘাম হচ্ছে, এটা যে শুধুমাত্র গরমের কারণেই হতে পারে সেটাও কিন্তু নয়। এটা বারবার করেই মনে করিয়ে দিতে পারি তার অন্যান্য সমস্যার জন্যও কিন্তু এই ধরনের কিছু সিমটম আসছে বলে মনে হতে পারে। ধরা যাক যে তার অ্যাকচুয়ালি হয়তো এমআই হয়েছে বা হার্টে স্ট্রোক হয়েছে বা এরকম ধরনের, তার সিমটমও কিন্তু অনেকটা, সেটা কিন্তু সাধারণ মানুষ তার আশেপাশে যারা থাকবেন তাদের পক্ষে ডিফারেন্সিয়েট করা বা আলাদা করে চেনাটা মুশকিল হতেও পারে। কাজেই হলো আপনারা তাৎক্ষণিকভাবে আপাততভাবে এইটুকু ব্যবস্থা নিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যে তাকে কিন্তু অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে হবে যত দ্রুত সম্ভব। আচ্ছা, তো সাধারণ মানুষের ক্ষেত্রে তারা ধরে নিন এসি বাস থেকে নামলো বা মেট্রোতে, আজকাল তো এসি সব জায়গাতেই, তো কি করবেন তারা? এসি বাসে টেম্পারেচার তো রেগুলেট করা যাবে না। যেটা বলার সেটা হলো যে খুব ঠান্ডা জায়গা থেকে খুব গরম জায়গাতে হঠাৎ করে বেরোনোটা উচিত নয়। তো সেক্ষেত্রে এসি বাস বা এসি ট্রেনের টেম্পারেচার যেহেতু আপনার হাতে নেই, কাজে আপনি সেটা ভেবেচিন্তে সেরকমভাবেই অ্যারেঞ্জমেন্টটা করবেন যে আপনার যাতায়াতের প্রক্রিয়াটা বা যাতায়াতের কিসে যাবেন, কিভাবে যাবেন, সেটা আপনাকে বেছে নিতে হবে। তবে এটাই বলার মেডিকেল গ্রাউন্ড থেকে যে খুব ঠান্ডা জায়গার থেকে বেরোবেন না। যেটা নিজের হাতে রয়েছে আমি সেটা নিয়ে একটু বলি। সেইটা হলো যে বাড়িতে যদি এসি চালান কেউ, অফিসে যদি কেউ এসি চালান, চেষ্টা করবেন টেম্পারেচারটা, এই যে এখন বাইরে মোটামুটি 45-এর থেকে আরও হয়তো 50ও হতে পারে, জানি না, কোনো জায়গাতে, পশ্চিমবঙ্গের সব জায়গায় সমান টেম্পারেচার তো হয় না। মোটামুটি আমরা ধরে নিতে পারি অন অ্যান অ্যাভারেজ 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে দিয়ে আমরা বেশিরভাগ মানুষজন থাকবো। তো আমাদের বাড়িতে যে এসিটি রয়েছে, চেষ্টা করবেন যে তার টেম্পারেচারটা মোটামুটি 25 থেকে 27 বা 30-এর মধ্যে রাখতে। 25 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আমাদের শরীরের জন্য, বা 27 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্টই আরামদায়ক। সেক্ষেত্রে সেই টেম্পারেচারটাকে কমিয়ে 20 বা 22-এ করে ঠান্ডার অনুভব নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এই কারণে নেই যে আপনি যখন ওই দরজাটা খুলে, অফিসের দরজা বা ঘরের দরজাটা খুলে বাইরে বেরোবেন, আপনি 40 ডিগ্রির মুখোমুখি যখন হবেন, তখন কিন্তু আপনার শরীর একটা অদ্ভুত প্রতিক্রিয়া দেবে। কীরকম দেবে? এতক্ষণ পর্যন্ত সে একটা খুব ঠান্ডা এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। সে যখন আপনি যখন তাকে হঠাৎ করেই একটা 40 ডিগ্রিতে দিয়ে, সে কনফিউজড হয়ে যাবে। তার মনে হবে যে এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে তাহলে একটা অতিরিক্ত গরমের সঙ্গে লড়াই করতে হবে, যেটা কিনা তার জন্য বিপরীত প্রক্রিয়া চালু করা। হঠাৎ করে বিপরীত প্রক্রিয়া চালু করতে গেলে কিন্তু তাকে অনেক সমস্যায় পড়তে হবে, মানে আমাদের যে নিয়ন্ত্রণ করে সেই সিস্টেমটাকে সমস্যার মধ্যে পড়তে হবে। তখন ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে নানান ধরনের সমস্যা হয়। খুব কমন যেটা হয়, ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা হয়। আরও নানান ধরনের সমস্যা হতেই পারে, কিন্তু কমন যেটা সেটা হলো ঠান্ডা লেগে যায় চট করে। হ্যাঁ, তো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। ইমিডিয়েট আর কি বাস থেকে নেমেছে, মন্দিরে যাবে, এবার সেক্ষেত্রে এসি বাস কি মানে নাকে মুখে কি রুমাল চাপা দেবে বা কি করবে তখন? একটু চান্সটা কম থাকতে পারে যদি সে মাস্ক ব্যবহার করে। আচ্ছা, কেননা বাইরের যে টেম্পারেচারটা আসছে, সেই বাইরের টেম্পারেচারটা তো হাওয়াটা সরাসরি সে নাক দিয়ে নিচ্ছে। আর তো কোনো খুব একটা উপায় নেই যে যেভাবে বাইরের টেম্পারেচারটাকে আটকাতে পারে। অবশ্যই ছাতা ব্যবহার করতে পারে, সেটা সে ব্যবস্থা করতে পারে। সে পাতলা সুতির জামা কাপড় পরে যেতে পারে, এবং অবশ্যই মনে রাখতে হবে যে সেই সুতির জামা কাপড় যেন তার সম্পূর্ণটা ঢাকা থাকে আর কি, মানে ফুল স্লিভ জামা পরাটাই ভালো। সরাসরি সানলাইট স্কিনের উপর না পড়ে যেন ঢাকা থাকে আর কি, কিন্তু খুব ঢোলা হয়, পাতলা সুতির জামা কাপড় হয় যার মধ্যে দিয়ে হাওয়া চলাচল করতে পারে। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং কাপড়ের রং নির্বাচন করার ক্ষেত্রেও বলবো যে খুব হালকা রঙের, সাদা যদি নাও হয় তাহলে খুব হালকা রঙের হলে তাতে করে তাপ শোষণ কম করে সেই রঙটা। তো সেক্ষেত্রেও সেটাও কিন্তু এফেক্টিভ হতে পারে। অবশ্যই ছাতা ব্যবহার করুন, সানগ্লাস ব্যবহার করতে পারবেন, এবং ব্যাগের মধ্যে অবশ্যই একটা জলের বোতল নিয়ে বেরোবেন।
হ্যাঁ, যে রাস্তায় যেতে গেলে আপনি সেই জলটা যাতে আপনার ওখান থেকে খেতে পারেন, বাইরে থেকে যেন জল না খেতে হয়। আপনার যদি সম্ভব হয় জলের বোতল সঙ্গে নিয়ে বেরোবেন। যদি দেখেন যে না আপনাকে অনেকক্ষণ থাকতে হবে, সঙ্গে একটা ওআরএস গুলে ছোট বোতলে সেটাও রাখতে পারেন হাতের কাছে। এই রকম কিছু ব্যবস্থা নিয়ে বেরোতে পারবেন। সানস্ক্রিন মেখে বেরোতে পারেন। এই ধরনের কিছু প্রোটেক্টিভ মেজার্স নিতে পারেন এবং মাস্ক অবশ্যই ব্যবহার করতে পারেন, কেননা ক্রাউড, ধুলোবালি, পলিউশন এবং হলো গরম হাওয়া সব কিছুর থেকে কিন্তু মাস্কটা আপনাকে একটা মোটামুটি টেম্পোরারি একটা প্রোটেকশন দিতে পারবে। এসপিএফ যুক্ত বিভিন্ন সানস্ক্রিন ক্রিমগুলো, যেগুলো ধরেন এসপিএফ 15, 30, 45, এই ব্যাপারটা আমাদেরকে একটুখানি যদি বলেন যে এটা কি কোনো লাভজনক কিছু ব্যাপার যারা আর কি মাখছেন তাদের জন্য? যেটা দাবি করা হয় যে এসপিএফ মানে সান প্রোটেক্টিং ফ্যাক্টর, সেটা যদি যেটা বলছে আর কি সেই কোম্পানিগুলো, সেটা তারা দিচ্ছে কিনা আদৌ সেটাও একটা বিষয়। তো যত বেশি এসপিএফ থাকে সেটা ভালোই, খারাপ তো হওয়ার কথা নয়। এবং হলো যে এসপিএফটা থিওরিটিক্যালি যেটা সেটা তো রোদ থেকে স্কিনকে খানিকটা প্রোটেক্ট করেই আর কি, ইউভি রেজ বিশেষ করে। গরমকালে একটা বড় সমস্যা কিন্তু হচ্ছে গিয়ে স্কিন রিলেটেড, ত্বকের বিভিন্ন সমস্যা। তো সেইগুলোর উপর যদি আমাদেরকে একটুখানি গাইড করেন। স্কিনের বিভিন্ন প্রবলেম বলতে গরমের জন্য অনেকের অ্যালার্জি হয়, বা যেটা খুব কমন সেটা হলো ঘামাচি। ঘামের যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখান থেকে ঘামাচি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে স্কিনে ফোঁড়া বা এই জাতীয় সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো প্রবলেম হতে পারে গরমের কালে। সমাধানটা তাহলে লোকে কী করে করবে? আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে। ঘামাচির অনেকগুলো টাইপ রয়েছে আর কি, অনেকগুলো ম্যানিফেস্টেশন রয়েছে। তার মধ্যে থেকে কোনোটা একদম জলের মতন দেখতে হয়, কোনোটা একটু হালকা লাল মতন হয়, কোনোটা আবার অনেকটাই ব্রণ টাইপের হয়, বেশ একটা শক্ত মতন হতে পারে। যদি খুব চুলকায়, যেটা হলো যে ওই যে বললাম যে একটু লাল লাল ভাব থাকে, এগুলো খুব চুলকায় আর কি। তো সেক্ষেত্রে আপনারা একটু যদি এসিতে থাকেন তাহলে বেশ ভালো রিলিফ পাবেন কিছুটা সময়তে। আর হলো যে আপনারা এমনিতে তাতে কোনো ক্যালামাইন লোশন লাগাতে পারেন। খুব বেশি স্ক্রাবিং করবেন না, চুলকাবেন না। অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট ডাক্তারি পরামর্শ নিয়ে খেতেই পারেন, হ্যাঁ, তাতে চুলকানি ভাবটা একটুখানি কমবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, গরমকে সরাসরি গরমকে যতদূর সম্ভব অ্যাভয়েড করে চলা, এই দুটোই বলবো স্কিনের জন্য মানে স্বাভাবিকভাবে যে রিমেডি বা ব্যবস্থা নেওয়া যেতেই পারে। গরমকালের একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে কিনা ডিহাইড্রেশন। হ্যাঁ, এবার এই ডিহাইড্রেশন ব্যাপারটা কি? এটা বুঝতে হবে ডিহাইড্রেশনটা কেন হয় গরমে। হ্যাঁ, তো প্রথমত তো খুব সহজভাবেই যেহেতু গরমকাল, তো স্বাভাবিকভাবেই আমাদের স্কিন থেকে প্রচুর জল বাষ্প হয়ে বেরোচ্ছে এবং হলো ঘাম হচ্ছে। সেই ঘামও আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ঘাম হচ্ছে, সেই ঘামও তো উবে যাচ্ছে, কাজেই সেই জলটাও তো সমস্তটাই আমাদের শরীরের ভেতর থেকেই আসছে। তো এই সমস্ত কারণে ডিহাইড্রেশন হতে পারে। আরেকটা হলো যে অনেকেরই জল খাওয়ার অভ্যেসটা খুব একটা নেই, এবং বাইরে বেরোলে কোথা থেকে জল খাবো, কী জল খাবো, সেটা কেমন হবে, এই সমস্ত ভাবনা চিন্তা করেও অনেকে জল খান না। তো এই জিনিসটার জন্য ডিহাইড্রেশন হতে পারে। মানে আমি বলতে চাইছি যে গরমকালে আমাদের শরীর থেকে ওয়াটার লস, জল বেরিয়ে যাওয়াটা যেমন বেশি পরিমাণে ঘটে, বেশি হারে ঘটে, তেমনি যদি জল কম খাওয়া হয়, ইনটেক কম করা হয়, এই দুটো কারণেই কিন্তু আমাদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো ডিহাইড্রেশন যাতে না হয় তার জন্য কি করা উচিত হবে? সমাধানগুলো ওই আগে যেগুলো বললাম মোটামুটি ঘুরিয়ে তার মধ্যেই সমাধানটা থাকবে। সেটা হলো যে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো যে যথাসম্ভব হিটটাকে অ্যাভয়েড করা। যদি বেরোতেই হয় একান্তই চেষ্টা করা যায় যে যদি খুব রোদের সময়টা, মানে আমি বলছি যে এই ধরুন 11টা-12টার পর থেকে 3টে-4টের সময়টাকে যদি কোনোভাবে আপনার কাজকে অ্যাভয়েড করে, মানে বাইরের কাজটাকে অ্যাভয়েড করা যায়, একটু সকাল সকাল কাজ সেরে নেওয়া যায়, প্রথম হলো। দ্বিতীয় কথা হলো অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন। বললাম যেটা, হালকা রঙের সুতির ঢিলেঢালা জামাকাপড়, পুরোপুরি ঢাকা জামাকাপড় পরে বেরোবেন। আর হলো যে আপনি জলের সঙ্গে নিয়ে বেরোবেন, ঢাকা জুতো পরে বেরোবেন, মাস্ক সঙ্গে রাখবেন,
হ্যাঁ, ওআরএস সঙ্গে রাখতে পারেন। এই সমস্তগুলো ডিহাইড্রেশন থেকে আপনাকে বাঁচাতে পারবে আর কি। আর হলো খাবার দাবারের মধ্যে বিষয়গুলোর মধ্যেও বলি, এই যে সিজনাল ফল খাওয়ার বা যে যে সময় যে ফলটা হয় আর কি, এবং যে স্থানে যে ফলটা হয়, এই জিনিসটা আজকাল মানে অনেক কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় যে ওই ফলটা বিলেতের লোকেরা খায়, সেই ফলটা অমুক জায়গার লোকেরা খায়, ওটা খুব ভালো, ওতে প্রোটিন আছে, অমুক আছে, তমুক আছে, হ্যাঁ তেন আছে, এই সমস্ত ওরা ভেবেচিন্তে তারা তাদের সে সমস্ত দিকে ঝুঁকে যায়। কিন্তু সাধারণভাবে যদি বলেন, সাধারণভাবে বলছি আমি, সেই সব তথ্যগুলোকে আমি ভুল বলছি না, কিন্তু সাধারণভাবে যদি বলি, যে স্থানে যে ফলটা হয়, যে সময়ে যে ফলটা হয়, সেই স্থানে সেই সময়ে সেই জায়গার অধিবাসীদের জন্য সেটাই অ্যাপ্রোপ্রিয়েট। কাজে এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে এখন আমাদের কি কি ফল হয় হাতের কাছে রয়েছে, আম, জাম, কাঁঠাল ইত্যাদি রয়েছে। শশা পেতে পারেন, তরমুজ খেতে পারেন, খরমুজ খাওয়া যেতে পারে, জলের ভাগ অত্যন্ত ভালো, মানে অত্যন্ত বেশি আর কি, প্লাস কিছু মিনারেলস রয়েছে, এগুলো তো খুবই ভালো হবে, এগুলো খান। টক দই রাখুন। তো এইগুলো আপনার শরীরের জন্য এবং যে অন্ত্র যে রয়েছে, যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, এইগুলোর জন্য খুব ভালো হবে। আচ্ছা, ডায়াবেটিকদের ক্ষেত্রে বলছেন আম তো খাওয়াটা একটা রিস্কের জায়গা, কিন্তু তরমুজটা কি খাওয়াটা চলবে? তরমুজের মধ্যে কিন্তু যদি মিষ্টি হলেও অতটাও কিন্তু শর্করার পরিমাণ যে বেশি থাকে, তারা খরমুজটা খেতে পারে, তার বদলে শশা খেতে পারে। হ্যাঁ, আমে যেমন অনেকটাই মিষ্টি রয়েছে, কাঁঠালে যেমন অনেকটাই মিষ্টি রয়েছে, এইগুলো অ্যাভয়েড করে দিয়ে খেলে ডায়াবেটিসের রোগীর যে খুব মারাত্মক অসুবিধে হবে সেরকমটা না। তবুও বলবো যে যদি তরমুজের বদলে তার খরমুজ খান, তাহলে সে তার সুগারের মাত্রাটা বা তার সেটা আরও মিষ্টির পরিমাণটা আর একটু কমই হবে আর কি। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বলে রাখতে পারি না, সেটা হলো জল খাওয়ার কথা, স্যালাইন ওয়াটার কথা ইত্যাদি, এইসব তো এত বলা হলো, কিন্তু খেয়াল রাখতে হবে এমন কিছু মানুষও এদের মধ্যে থাকেন কিন্তু যাদের ক্ষেত্রে জল খাওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমারেখা টানা থাকে। যেরকম ধরুন কিছু মানুষ আছেন যাদের ধরা যায় যে ক্রনিক রেনাল ডিজিজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, বা হার্ট ফেলিয়ারের কোনো পেশেন্ট আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা পরামর্শ দিয়েই থাকেন যে জলটা একটা লিমিটেড কোয়ান্টিটির বাইরে খাওয়া যাবে না। সেটা তার খাবারের মধ্যে দিয়ে সে যে জলটা গ্রহণ করছে, ডাল, ঝোল ইত্যাদির মধ্যে, এবং যে আর যেটাকে জল হিসেবে খাচ্ছে, সেই সব কিছু মিলিয়ে এত লিটার আপনার এই দিনের মধ্যে, এবং এই সিজনে এত লিটার, এরকম না। শীতকালের জন্য আপনি এত লিটারে বেশি খাবেন না, গরমকালের জন্য এত লিটারে বেশি খাবেন না, এরকম একটা প্রেসক্রিপশন কিন্তু ডাক্তারবাবুরা করে দেন। সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু ওই ডাক্তারবাবুর যে বেঁধে দেওয়া যে গণ্ডিটা, তার মধ্যেই থাকবেন, এবং আপনারা চেষ্টা করবেন যে আপনারা রোদ ইত্যাদি অ্যাভয়েড করে অবশ্যই চলা, এটাই তাদেরকে বলা। আচ্ছা, আমাদেরকে একটা কথা বলুন, যে আপনি যখন বলছিলেন যে অনেকে না সকালবেলা প্রাতঃভ্রমণ করতে যায় বা ধরে নিন জিমে যায়, তারা কি এই গরমকালে কি জিম বা সকালবেলা ভোরবেলা হাঁটাহাঁটি করা এটা কি বাদ রাখবে? প্রাতঃভ্রমণ তো খুব ভোরবেলাই করার কথা, কাজে সেক্ষেত্রে তো অসুবিধে হওয়ার কথা নয়। প্রাতঃভ্রমণ সে যদি অভ্যস্ত থাকে কোনো কিছুই করতে পারে, অসুবিধা নেই, তখন অত গরমও থাকবে না, ঢিলে ঢালা জামা কাপড় পরে সে ঘুরে এলো যতটুকু পারলো। জিমে যাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এখন এসি জিম হয়ে গেছে, সেক্ষেত্রেও খুব একটা গরমের বিষয় থাকবে না। তবু হলে যে ওয়ার্কআউট করার ক্ষেত্রে জলের ব্যাপারটা, জল খাওয়ার ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরও একটা জিনিস মাথায় রাখা দরকার যারা ওয়ার্কআউট করেন, যে শুধুমাত্র যে প্লেন ওয়াটার কিন্তু খেলে কিন্তু তার খুব একটা যে সুবিধে হবে সেরকমটা কিন্তু নয়, বরং কিছু অসুবিধেও হতে পারে। কেন হতে পারে? যে শরীরে যেহেতু সে ওয়ার্কআউট করছে, কাজেই তার ঘাম হওয়ার রেটটা, ঘামের পরিমাণটা অনেক বেশি হতে পারে। তো সেক্ষেত্রে তার নুন যে লস হচ্ছে বা সোডিয়াম যে লস হচ্ছে শরীর থেকে, সেটাও অনেকটা বেশি হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমি প্লেন ওয়াটারই খাই, তাহলে কী হবে, শরীরের রক্তে যতটুকু নুন কমে গেছিলো, জল খালি জল বা প্লেন ওয়াটার খেলে তো তার মধ্যে তো কোনো নুন নেই, সেই জলটা যখন তার রক্তে মিশলো, তখন কিন্তু তাতে শরীরে সোডিয়ামের পরিমাণটা কিন্তু কমে গেল আলটিমেটলি, কারণ ওই জলটা যেটা অ্যাড করা হলো তাতে কিন্তু কোনো নুন নেই।
তাই তো? সেক্ষেত্রে সোডিয়ামের পরিমাণ শরীরে কমে যেতেও পারে কিন্তু। তো তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তারা যেন ওআরএসের জল টল সঙ্গে রাখেন আর কি। আচ্ছা ডাক্তারবাবু, মন্দিরে এই সময় যে ধরে নিন প্রসাদের সম্বন্ধে তো কিছু বলার ব্যাপারই নেই, কারণ প্রসাদের মাহাত্ম্যই অন্যরকম, কিন্তু এই গরমকালে মানুষের কিন্তু একটা হজম সংক্রান্ত খুব সমস্যা দেখা দেয়, আর একটা হচ্ছে কি মানে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। তো সেই ক্ষেত্রে ভক্তরা বা দর্শক যারা এই পডকাস্ট দেখছেন তাদেরকে আপনি কি বলবেন? হজমের সমস্যা যেটা হতে পারে, হ্যাঁ হজমের সমস্যা হয়, তার কারণ হলো যে আমাদের খাবারের অভ্যাসের একটা ব্যাপার রয়েছে। শুধু যে যেরকম হজমের সমস্যা হওয়ার ক্ষেত্রে বলবো আমি যে খুব রিচ খাবার দাবার, মন্দিরের প্রসাদ বললে মন্দিরের প্রসাদ রিচ হয় না, কোথাও হয় না, আমি অন্তত দেখিনি। তো যাই হোক, বাড়িতেও খুব রিচ খাবার দাবার, তেলে ভাজা, বাইরের খাবার তো বাদ দিলেই ভালো হয়, বাইরের খাবার। এবার হলো যে চেষ্টা করতে হবে ঘরেই নিজেদের বানানো খুব হালকা খাবার, ডাল, মাছের ঝোল, সবজি দিয়ে, পটল ঝিঙে ইত্যাদি দিয়ে, দই। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বারে বারে অল্প অল্প করে খাওয়া, কারণ এই সময়তে না খুব বেশি খেলে, সে যদি আপনি প্রসাদও খান, হ্যাঁ খুব খিদে পেলো একবারে অনেকটা হয়তো খেয়ে নিলেন, তাতে একটা ডিসকমফোর্ট গরমকালে হয়। আর হলো গরমে আরেকটা বিষয় যে খিদেটা একটু কমে যায়, খেতে ইচ্ছে করে না। কাজেই হলো যেটা বলার সেটা হলো যে অল্প অল্প করে বারে বারে সহজপাচ্য হালকা খাবার খান, এবং তার মধ্যে জল, খাবারগুলো নির্বাচন করার ক্ষেত্রে তার মধ্যে যেন জলের ভাগ বেশি থাকে, এমন ফল নির্বাচন করবেন যেন তাতে জলের ভাগ বেশি থাকে, সবজিতে ফলের জলের ভাগ যেন বেশি থাকে, জল খান। হাইড্রেশনটা খুব গুরুত্বপূর্ণ, এটাই বড় কথা। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য এই সময়টাতে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রেও হাইড্রেশনটা খুব বড় বিষয়, এবং যে ফলের নাম করা হলো, যে সবজির নাম করা হলো, তাতেও প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার্স থাকে। হ্যাঁ, তো সেইগুলো কিন্তু আমাদের যে মল রয়েছে তাকে অনেকটাই নরম রাখতে সাহায্য করবে, এবং জল যত বেশি খাবেন কাজে সেই কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনাও কিন্তু কমে যাবে গরমের কালে। গরমকালে যেমন কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা থাকে, আবার বাইরের খাবার যদি আপনি খান, বাইরের জল খান, শরবত খান ইত্যাদি খান, তাহলে কিন্তু আবার ডায়রিয়ার সম্ভাবনাও হতে পারে। সেখান থেকেও কিন্তু একটা, যেহেতু আপনার শরীরে এমনিতেই জলের ভাগ কম আছে, গরমকালে ঘাম ইত্যাদি হচ্ছে, তার উপরে যদি ডায়রিয়া হয়ে যায়, কাজে হলে সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন আরও একটু বেশি ভয়ের আকার নিতে পারে। আচ্ছা, বেলের শরবতটা কি কনস্টিপেশনের ক্ষেত্রে সুবিধাজনক হবে? বেলে তো ডায়েটারি ফাইবার প্রচুর আছে, কাজেই বেল তো খেতেই পারেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে, যাদের নেই তারাও খেতে পারেন। চোখের সমস্যাটা কিন্তু একটা বড় সমস্যা গরমকালে, আপনি কারণ বলছিলেন সানগ্লাস পরে আর কি রোদের মধ্যে যাওয়ার জন্য, তো চোখের কি কি সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে সমাধান কি কি হওয়া উচিত? চোখের সমস্যাটা অনেকের ক্ষেত্রে এই যে প্রচণ্ড আলো, সেটার থেকে অনেকেরই চোখের সমস্যা মনে হয়, যে যাদের চোখে অলরেডি সমস্যা রয়েছে সেই জন্য সানগ্লাস তারা ব্যবহার করতে পারে। এছাড়াও চোখের কিছু কিছু সমস্যা হতে পারে আর কি, যেরকম ধরুন যে অনেক সময়তে বেশি মানে চোখে ইরিটেশন হয়, আমাদের জ্বালা জ্বালা করতে পারে, ডিহাইড্রেশনে গরম হাওয়া, শুকনো হাওয়ার জন্য হতে পারে, ধুলোবালির জন্য হতে পারে। এগুলো খানিকটা প্রোটেকশান তো সানগ্লাসে দেওয়া যেতেই পারে আর কি, যদি রোদের মধ্যে কেউ বেরোয় সেক্ষেত্রে। সাধারণভাবে দেখা যায় যে এই গরমের সময়টাতে মানে সিজনটা যখন চেঞ্জ হচ্ছে, তখন অনেকের কনজাংটিভাইটিস হয়, ধুলোবালি ইত্যাদি, সেই সময়তে অনেক রেণু বাতাসে উড়ে বেড়াতে পারে, সেখান থেকে যাদের অ্যালার্জি হয় তাদের অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু বললাম যে কিছু কিছু ভাইরাসের গরমটা পড়লেই সেই সময়তে, পড়ার সময়টাতে ভাইরাসের একটু জেগে ওঠে, ভাইরাসগুলো তাদের প্রাদুর্ভাব বাড়ে আর কি। তো সেক্ষেত্রেও কিন্তু ভাইরাল কনজাংটিভাইটিস হতে পারে, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসও হতে পারে, হ্যাঁ, যে এমন নয় যে হবে না কোনোটাই। তো সেক্ষেত্রে তো কনজাংটিভাইটিস যদি হয় তাহলে পরামর্শ তো এরকমভাবে দেওয়া যায় না, তাহলে আপনারা তখন ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলবেন, হয়ে গেলে তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন, এবং তিনি যা ওষুধপত্র দেবেন সেগুলো ব্যবহার করবেন। না হওয়ার জন্য যেটা করা যেতে পারে সেটা হলো চোখে ঠিকঠাক করে মুখ ধোয়া প্রত্যেক দিন,
ব্রাশ করার সময়তে বা মুখ ধোয়ার সময়তে, শুতে যাওয়ার আগে ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয় লক্ষ্য রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধুলোবালির থেকে চোখকে যতটা সম্ভব বাঁচানো যায় সেই জন্য চেষ্টা করে কিছু আই গার্ড হিসেবে, যাদের চশমা নেই তারাও একটা চশমা বা সানগ্লাস ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা বাইক চালান তাদের ক্ষেত্রে তো এটা একটা খুবই দরকার যে চোখের সামনে কিছু একটা গার্ড থাকাই উচিত আর কি। এইরকম কিছু কিছু জিনিস একটু মেনে চললে আমারও মনে হয় যে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আজকে কিন্তু আমরা মানে রীতিমতন সমৃদ্ধ হলাম আপনার সঙ্গে। আমরা গরমকালে কিভাবে একজন মানুষ ভালো থাকবে সেই সম্পর্কে জানতে পেরে, দর্শকরাও জানতে পেরেছেন। তো আমাদের অনেকগুলো মনের যে কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে এসেছিলাম যে গরমকালে কীভাবে সবাই ভালো থাকবে, সেই সম্বন্ধে আপনি আলোকপাত করার জন্য আমরা কিন্তু যথেষ্ট সমৃদ্ধ হয়েছি। আশা করি দর্শকরা সমৃদ্ধ হয়েছেন। আপনারা কিন্তু এই এপিসোডটা দেখলে আপনাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন আজকে জাগছে, আমাদেরকে লিখে জানান, কমেন্ট করুন। বা আপনারা স্বাস্থ্য সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত যদি আপনাদের মনে হয় যে এই কোন একটা বিশেষ টপিকের ওপরে আপনারা জানতে চাইছেন, তাহলে সেইগুলোও কিন্তু আমাদেরকে লিখে জানান। তাহলে আমরা পরবর্তী বিভিন্ন পর্বে আর কি ডাক্তারবাবুদের সঙ্গে আর কি এই বিষয়গুলোকে নিয়ে একটা বিস্তৃত আলোচনা করব। কারণ সবাইকে আগে ভালো থাকতে হবে, সঙ্গে থাকবে ভক্তি। তো পথ চলাটা তাহলে একদম সুগম হবে। আজকে ডাক্তারবাবুর কাছ থেকে আর কি অনুমতি চাইব। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার।